উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো কথা শুনতে চাই না। এত বড় অপরাধীর আমরা শাস্তি চাই, শাস্তি চাই। অপরাধীরা শাস্তি দিতেই হবে। আমাদের রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় কেন? আর এত নোংরাজনক ঘটনা কেন ঘটেছে? সরকারের কাছে এর কি কোনো জবাব আছে? মধুর ধর্ষণকারীদের ইতিমধ্যে শাস্তি চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এইভাবে পারমিতার সঙ্গে রাত 12টায় রাস্তায় নেমে রাজ্যের লক্ষ লক্ষ নারীরা একটাই স্লোগান তুলতে শুরু করে। রাজ্যে এমন এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে যে মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। আজকে মধুর সঙ্গে এমন ঘটনা ঘটেছে, কালকে অন্য কারোর সঙ্গে এমনটা হতে পারে, কিন্তু সরকার একেবারেই চুপ। আর সরকারের পক্ষ থেকে অপরাধীকে শাস্তি দিতে দেরি হচ্ছে কেন? এই কারণেই মহিলারা এমন নির্মম অত্যাচার সহ্য না করতে পেরে তাই তাদের একটাই দাবি, মধুর অপরাধীকে খুব শীঘ্রই শাস্তি দেওয়া হোক। আসলে আজ থেকে কিছুদিন আগে মা, রাত 11টা বেজে গেছে। এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। কখন ঘুমাবে বলো তো? এমনিতে বাবার প্রেশার হাই, তাই রাত্রে জাগলে আরো বেশি শরীর খারাপ করবে। আমিও একটু পরে ঘুমিয়ে পড়বো, তোমরাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ রে মা, আমাদেরকে নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না। সেই 36 ঘন্টা টানা ডিউটি করছিস, এবার একটু রেস্ট কর মা। আমি মানছি তুই ডাক্তার, জনগণের সেবা করছিস, কিন্তু তোর কিছু হলে তোকে কে দেখবে? তাই তুই আর না খেয়ে থাকিস না। এবার একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। সকালে আবার তোকে তাড়াতাড়ি উঠে পেশেন্টদের দেখাশোনা করতে হবে। আচ্ছা মা, আমি এবার রাখছি। টেস্ট ডিপার্টমেন্টে আরো কিছুটা পেশেন্ট দেখা বাকি আছে, তাদেরকে দেখিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আজ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি মা, তাই আর বেশি কথা বলতে পারবো না। এবার ফোন রাখছি। এইগুলো কথা বলে মধু ফোন রেখে দেয়। তারপর মধু কিছুটা পেশেন্ট দেখে অনলাইনে খাবার অর্ডার করে, আর সেই খাবার নিয়ে মধু আরজি কর হসপিটালের সেমিনার রুমে ঢুকে পড়ে। আর সেই সেমিনার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। মধু খাওয়ার পর একটু বই পড়তে লাগে। বই পড়া হলে মধুর ঘুম পায়। আমাদের রাজ্যে মহিলা ডাক্তারদের জন্য একটা রেস্ট রুমও নেই। আমাকে সেমিনার রুমে ঘুমাতে হবে। কালকে সকালে উঠে আবার ডিউটি। একটু ঘুমিয়ে নি, না হলে কাল সকালে ডিউটি করতে পারবো না। সেমিনার রুমে একা একা ঘুমাতে ভয়ও লাগে, কিন্তু কি করব? এই বলে মধু ঘুমিয়ে পড়ে। একজন সেমিনার রুমে যে দেখেছে সেখানে পড়ে আছে মধুর মৃতদেহ। শুধুমাত্র মৃতদেহ নয়, তাকে গত রাত্রে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। আর এমন ঘটনা যে মধুর সঙ্গে ঘটে যেতে পারে তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। এমন সময় হসপিটালের এক স্টাফ মধুর বাবাকে ফোন করে বলে, আপনি কি মধুর বাবা বলছেন? আসলে আপনার মেয়ের হঠাৎ করে অনেক শরীরটা খারাপ হয়ে পড়েছে, তাই তাকে এমার্জেন্সিতে এখনই ভর্তি করা হচ্ছে। আপনি তাড়াতাড়ি করে আপনার স্ত্রীকে নিয়ে আরজি কর হসপিটালে চলে আসেন। আরে আপনি বলছেনটা কি? আগামীকাল রাত্রেই তো আমার মেয়েটার সঙ্গে ফোনে কথা হলো, আর এক রাত্রের মধ্যে ওর শরীর খারাপ হয়ে গেল, তাও আর আপনি বলছেন এমার্জেন্সিতে ভর্তি করতে হবে? না না, আসলে আপনার মেয়ে কালকে সুসাইড করেছে, সুতরাং আমি আপনার সঙ্গে বেশি কথা বলতে পারবো না। আপনার তাড়াতাড়ি হসপিটালে চলে আসেন। ফোনে নিজের মেয়ের ব্যাপারে এমন কথা শুনে মধুর বাবা মায়ের জীবন উথল পাথল হয়ে যায়। আর তারা হসপিটাল যেয়ে দেখে যে তাদের মেয়ে সুসাইড করেনি, বরং তাকে ধর্ষণ করে নির্মমভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। আর এই ঘটনা জানা মাত্রই মধুর বাবা মা কান্নায় ভেঙে পড়ে। না, আমার মেয়ের সঙ্গে এমন হতে পারে না। ও আরজি কর হসপিটালে চাকরি করত। আমি কষ্ট করে আমার মেয়েকে ডাক্তারি পড়িয়েছি। আমার মেয়ের সঙ্গে এটা কি করে হতে পারে? এই হসপিটালের সবাই মিলে আমার আদরের মেয়েকে হত্যা করেছে। এইভাবে মধুর বাবা মা কান্নায় ভেঙে পড়ে। দেখে পুলিশের তরফ থেকে মধুর মৃতদেহ পর্যন্ত তাদের ছাড় দেওয়া হয় না। আর মধুর মৃতদেহ যখন তার পরিবারের হাতে দেওয়া হয়, তখন ইতিমধ্যে মিডিয়া দ্বারা এমন লজ্জাজনক ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনার আভাস পুরো ভারতে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাজ্য রাজনীতির পুরো ঘটনা নিয়ে তোলপাড় হতে ওঠে। টিভিতেও নিউজ দেখাতে শুরু করে। এইসব ঘটনাকে কেন্দ্র করে প্রথমে আঙ্গুল উঠে আরজি কর কলেজের প্রিন্সিপাল অর্থাৎ সন্দীপ ঘোষের ওপর। দেখুন, আমরা বুঝতে পারছি এটা একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু আপনারাই বলুন, একটা মহিলা ডাক্তার এত রাত্রে একা সেমিনার রুমে কি করছিল? সে যদি সেমিনার রুমে না যেত তাহলে কি এই ঘটনাটা ঘটতো তার সঙ্গে? বলুন তো আপনারাই। প্রিন্সিপালের এমন কথাবার্তা শুরু হয় প্রিন্সিপালকে বরখাস্ত করার আন্দোলন। কারণ এরকম ধর্ষণের মতন ঘটনাকে নিয়ে মেয়েকে দোষী করা হচ্ছে, এর চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না একটা মেয়ের কাছে। আর প্রিন্সিপালের এমন কথাবার্তা শুনে তার নোংরা মানসিকতার প্রমাণও পাওয়া যায়। প্রিন্সিপালের স্টেটমেন্ট নিয়ে জনগণ যখন আন্দোলন শুরু করে আর ডক্টররাও প্রতিবাদ শুরু করে, তখন সেই প্রিন্সিপাল নিজেই লজ্জিত বোধ করে আর সে নিজেই পদত্যাগ করে নিজের পদ থেকে। কিন্তু এখানে বিষয়টি থেমে যায় না, তাকে আবার পোস্টিং দেওয়া হয় পাশের মেডিকেল হসপিটালে। আমরা রোগীদের সেবা করব না। আমাদের যদি ডাক্তার হয়ে ধর্ষকদের হাতে খুন হতে হয়, তাহলে আমরা কেউ সুরক্ষিত নয়।
সুতরাং এই ভয়াবহ মামলাটা যতদিন না বিচার হবে ততদিন আমরা রুগী দেখব না। এভাবে সবাই মিলে সরকারের ওপর চাপ সৃষ্টি করলে সরকার নিজের ব্যর্থতা প্রমাণ করে আর এই ঘটনাকে তদন্ত করার জন্য চলে যায় সিবিআইয়ের হাতে। সিবিআই তদন্তের পর এক রহস্যময় ঘটনা সারা পশ্চিমবঙ্গের সামনে আসে। মধুকে যে ধর্ষণ করে খুন করেছে সে আর কেউ নয়, সে ছিল এক সিভিক পুলিশ যে নাকি প্রতিদিন আরজিকর কলেজের ভেতর মদ্যপান করত। তাই সঞ্জয় রায়কে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। সঞ্জয় রায়ের মতন এক চরিত্রহীন ও মাতাল লোক কিভাবে সিভিক পুলিশ হতে পারে তা নিয়ে জনগণের প্রতিবাদ শুরু করে দেয়। এইসব আর আমাদের মেনে নেওয়া যাচ্ছে না। মধু আমাদের বোনের মতো, আর তাকে এইরকম নির্মমভাবে ধর্ষণ করে অত্যাচার করে খুন করা হলো। আর আমরা বাড়িতে সবাই মিলে চুপ করে বসে থাকবো না। মহিলারা রাস্তায় নেমে রাত দখল করব। আর আমাদের মনে হয় এর পিছনে অনেক বড় মাথা আছে যা সরকার চাপার চেষ্টা করছে। তাই এই ঘটনা সিবিআই দেখুক, কারণ কলকাতা পুলিশ নিজের কাজে ব্যর্থ। আমি এই ঘটনার প্রতিবাদ জানাবো। আমাদের আন্দোলনের প্রথম কাজ হবে 14ই আগস্ট রাত দখল করা। এই রাত মহিলাদের দখলে থাকবে। এইভাবে সুমি ফেসবুকে শেয়ার করতে থাকে 14ই আগস্টের মধ্যরাত থাকবে আমাদের হাতে। সেদিন কোনো জাতীয় পতাকা উত্তোলন হবে না, কারণ যে রাজ্যে মহিলাদের স্বাধীনতা নেই সেই রাজ্যে জাতীয় পতাকা উত্তোলন হতে পারে না। সুমির ফেসবুক পোস্টের দ্বারা রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা 14ই আগস্ট রাত্রে আন্দোলন করে কলকাতার বুকে। আন্দোলনের একটাই আওয়াজ ওঠে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সরকারের কাছে হাত জোর করে আবেদন করছি, আপনারা দয়া করে সিবিআই এর মাধ্যমে যে করেই হোক দোষীকে তাড়াতাড়ি শাস্তি দিন। এর পিছনে যদি আর কোনো মাথা থাকে তাহলে তাকেও শাস্তি দেওয়া হোক। আমরা সবাই অপরাধীদের জন্য একমাত্র শাস্তি ফাঁসি আবেদন করি। তাকে যেন এমন করে কষ্ট দিয়ে মারা হোক সে যেন মরেও শান্তি না পায়, কারণ মধুকে তিলে তিলে করে অনেক কষ্ট করে মরতে হয়েছে। সুমির আন্দোলনের আওয়াজ পৌঁছে যায় কলকাতা পুলিশের কানে এবং কলকাতা পুলিশ প্রেস কনফারেন্সের মাধ্যমে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। দেখুন, আপনাদের উত্তেজিত হওয়ার কারণ আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের বাড়িতেও মধুর মতন একটা মেয়ে আছে। আমরাও রাজ্যের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাই আমাদের দ্বারা যতটা সম্ভব আমরা ততটা করে যাচ্ছি। সিবিআই এর মাধ্যমে আমরা কিছুটা ফুটেজ পেয়েছি, যেমনটা দেখুন ধর্ষণের পরের দিন সেমিনার রুমের সঞ্জয় রায়ের ব্লুটুথ হেডফোন পাওয়া গেছে, আর ব্লাডের সেল মধুর শরীরের রক্তের সাথে মিশে গেছে, আর সেই সঞ্জয় রায় হলো আসল দোষী। কিন্তু কোর্টের অর্ডার দেওয়া না পর্যন্ত আমরা খুনিকে ফাঁসি দিতে পারি না। আমাদের দেশে কখনো যদি ধর্ষণের মতন লজ্জাজনক ঘটনা হয়ে থাকে তাহলে সকলকে মিলেমিশে প্রতিবাদ জানাতে হবে। আপনারা সবাই শান্ত হন, আমরা সকলেই জাস্টিস চাই। আপনারা যে ফেসবুকে এই যে ফেক নিউজগুলো শেয়ার করছেন তাতে আমাদের আন্দোলনের দিক ভ্রষ্ট হয়ে যাচ্ছে। দয়া করে এইভাবে কেউ ফেক নিউজ শেয়ার করবেন না। আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, তাই এই বিষয়গুলিকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। আমাদের একটাই লক্ষ্য, উই ওয়ান্ট জাস্টিস। এই চুপ করতো সুমি, বেশি বকিস না। তুই যে এত বড় বড় কথা বলছিস, তাহলে মধুর হবু বর আমাদের সঙ্গে আন্দোলন করছে না কেন? দেখছিস সরকার কেমন আমাদের সঙ্গে রাজনীতি করছে। তাই জন্য আমাদেরও রাজনীতি করে চ্যানেলে ভিউ বাড়াতে হবে। তাই ফেসবুকে যা আসবে তাই আমরা শেয়ার করব, আর আমাদের শেয়ার করা থামবে না। তুই চুপ কর রাহুল, এইরকম মিথ্যা খবর শেয়ার করার আমাদের কোনো লক্ষ্য নেই। আমি বুঝতে পারছি না 10 দিন হয়ে গেল তাও অপরাধীরা কোনো শাস্তি পাচ্ছে না কেন, আর তুই এখানে রাজনীতির কথা বলছিস। রাজনীতি ছাড়া কেউ মশলা পায় না রে, আর এখন সব রকম খবরে মশলা চাই। সবাই মশলা ছাড়া কেউ খবর দেখতে চায় না, তাই আমরা যা ইচ্ছা ফেসবুকে শেয়ার করব। আমার বিশ্বাস দোষীরা শাস্তি পাবে, আর যতক্ষণ না দোষীরা শাস্তি পায় ততক্ষণ পর্যন্ত আমরা মহিলারা মিলে রাস্তায় প্রতিবাদ করব। আমরা মধুর জন্য জাস্টিস চাই। এইভাবেই যারা সত্যিকারের জাস্টিস চায় সেই সব মহিলারা রাস্তায় আন্দোলন করা কন্টিনিউ রাখে। সত্যি আপনারা অনেকদিন ধরে অনেক কষ্টে পড়েছেন। রাজ্য মহিলাদের আন্দোলন দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। তাই আমি আপনাদের কথা দিচ্ছি, যে করে হোক 3 দিনের মধ্যে খুনি সঞ্জয়কে আমরা ফাঁসি দেব, যা এরকম ঘটনা আর কোনোদিন রাজ্যে না হয়। আপনাদের কাছে আমার একটাই হাত জোর করে রিকোয়েস্ট, আপনারা ফেক নিউজ ছড়াবেন না। আর যারা এই ঘটনা নিয়ে রাজনীতির রুটি সেকতে চাইছেন তারা একদম হুঁশিয়ার, ভুল করেও এই কাজ করবেন না। কোর্টের অনুমতি পেয়ে পুলিশ শুরু করে সেই খুনি সঞ্জয় রায়ের ওপর অত্যাচার, আর তাকে এমনভাবে মারধর করে তাকে সত্যিকারের কথা বলতে বাধ্য করানো হয়। যেদিন মধু সেমিনার রুমে ঘুমাচ্ছিল সেই দিন সঞ্জয় রায় মদ খেয়ে সেমিনার রুমে ঢুকে পড়ে, আর সে যখন দেখে মধু গভীরভাবে ঘুমাচ্ছে সে আর নিজেকে ঠিক রাখতে পারে না, আর মধুর ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে সে মধুর গলা টিপে আর তাকে ধর্ষণ করে হত্যা করে। তোর এত বড় সাহস, তুই একটা নিরীহ মহিলা ডাক্তারের সঙ্গে এমন করলি? তোকে মারতে মারতে এমন শাস্তি দেবো না, তাও তুই প্রাণে ভিক্ষা পাবি না। অন্যদিকে সিবিআই টিম আরজিকর কলেজের প্রিন্সিপালকেও গ্রেপ্তার করে। 2 দিন পর কলকাতা পুলিশ হাইকোর্টের অর্ডার অনুযায়ী সঞ্জয় রায়ের ফাঁসির ব্যবস্থা করে।
সবাই মিলে মনে রাখবে আমাদের রাজ্যে এই ধর্ষণের মতন তীব্র ঘটনা, নিন্দাজনক ঘটনা। এই ঘটনা প্রতিবাদ করতে হবে সকলকে মিলে। এই সময় রাজনৈতিক আলোচনা না করে কিংবা একে অপরের দিকে আঙ্গুল না তুলে আমাদের একটাই স্লোগান হওয়া উচিত, আর সেটা হলো উই ওয়ান্ট জাস্টিস। কারণ যে মা বাবা তার মেয়েকে হারিয়েছে সেই কষ্ট শুধু সেই মা বাবাই জানে। হাই ফ্রেন্ড, আশা করি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে হবে, তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।